আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল সেকেন্ড টাইমার্স অলরেডি বিভিন্ন কোচিং এ মডেল টেস্ট, অফলাইন মডেল টেস্ট শুরু হয়ে গেছে এবং বর্তমানে সেকেন্ড টাইমার্সদের সবচাইতে কনসার্নিং বিষয় বা সবচাইতে বার্নিং প্রশ্ন হচ্ছে ভাইয়া রিভিশন কিভাবে দিব। রিভিশন দিতে গেলে আমি কিছু বুঝতেছি না, প্রচুর পরিমাণে সময় লাগতেছে। সব কিছু নিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, তোমাদের সকল সমস্যার প্রত্যেকটার স্পেসিফিক সলিউশন এবং একদম তুমি কিভাবে তোমার জন্য পার্সোনালাইজড একটা রিভিশন প্ল্যান বানাবা এবং সেটা প্রপারলি ইফেক্টিভ ওয়েতে এক্সিকিউট করবা, সেটাই আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। আমি দেখো বোর্ডে 5টা সমস্যা লিখছি, প্রায় 100 জন সেকেন্ড টাইমার্সের কমেন্টের ভিত্তিতে অ্যানালাইসিস করে আমি দেখছি এই 5টা প্রধান সমস্যা বা প্রবলেম বা কোশ্চেন বলো, তুমি যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারো, তুমি সলিউশনটা বের করে নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তুমি ভালোভাবে রিভাইজ দিয়ে ভালো একটা নাম্বার তুমি ইনশিওর করতে পারবা। সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় অ্যাজ এ সেকেন্ড টাইমার বলো, অ্যাজ এ ফার্স্ট টাইমার বলো, প্রথম থেকেই সেটা হচ্ছে ভাইয়া রিভিশন দিতে গেলে অনেক সময় লাগে, প্রচুর পরিমাণে সময় লাগে। এই জন্য কি হয় যে আমি সব চ্যাপ্টার ভালোভাবে রিভাইজ দিতে পারি নাই। হইতে পারে সেই চ্যাপ্টার ভিত্তিক কারো কারো কোনো প্রবলেম আছে, কিংবা হইতে পারে টোটাল সাবজেক্ট সে টু সে বোটানির মধ্যে 12টা সে রিভাইজ দিতে পারছে সর্বোচ্চ 6টা বা 7টা, এর বেশি সে ভালোভাবে রিভাইজ দিতে পারে নাই, কিংবা কোনো কোনো অধ্যায়ে তার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো সে রিভাইজ দিতে পারে নাই। অর্থাৎ সে প্রপারলি ইফেক্টিভ ওয়েতে সে টাইম ম্যানেজমেন্টের অভাবে সে সময়ের অভাবে রিভাইজটা কমপ্লিট করতে পারে নাই। 2 নাম্বার, মনে হয় সব ভুলে গেছি। রিভিশন দেওয়ার সময় মনে হয় যে ভাইয়া আমি যা প্রথমে পড়ছিলাম সব আমি ভুলে গেছি, যে এখন আবার মনে হয় যে আমার তো তাহলে আবার সব কিছু পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, আবার কোশ্চেন সলভ করতে হবে, এখন তো সেই টাইম নেই, আমি কি করব। এবং এর প্রেক্ষিতে কি হয়, একটা স্টুডেন্ট ডিমোটিভেটেড হয়ে যায়, সে ডিপ্রেশনে পড়ে যায়, আমার তো অনেক পড়া বাকি, এত সব কিছু ভুলে গেছি, হাই আমার কি হবে। তার নাম্বার কম আসে, একটা সাইকেলের মধ্যে দেশে চলতে 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 মেইন পরীক্ষায় সে খারাপ করে ফেলায়। এরপর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে পড়লেও ভাই আমি পড়তেছি, আমার তো এখন অ্যাজ সেকেন্ড টাইমার যদি আমি কথা বলি ফাইট ব্যাকে প্রায় সবকিছুই শেষ, অল্প এক সপ্তাহের মধ্যে সবকিছু একদম 100% কমপ্লিট হয়ে যাবে, তাহলে এখন তো আমার নাম্বার বাড়ার কথা। কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে বললো যে ভাই আমি অনেক পড়ার পর আমার নাম্বার বাড়তেছে না, সমস্যাটা কোথায়। লাস্ট অফ অল জিকে ইংলিশ সব ভুলে গিয়েছি। জিকে ইংলিশটা আমাদের বেস্ট সলিউশন হচ্ছে জিকে ইংলিশ প্রাইভেট ব্যাচ, ডিসক্রিপশনে বা কমেন্টে ডিটেলস আছে, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই হবে। আসো আমরা একে একে সলিউশনে যাই। এই যতগুলা সমস্যা তুমি দেখতেছো, এই সমস্যার আমি 3টা সলিউশন বের করছি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। আমি কিভাবে রিভিশন দিছিলাম এবং আমি স্টুডেন্টের যেভাবে পড়াইছি এবং লাস্ট ফাইটে আমরা যেভাবে রিভাইজ দিছি, মানে মাত্র 35 থেকে 40 দিনের মধ্যে এত সুন্দর করে আমরা কমপ্লিট করতে পারছি, মানে এটা বলার বাইরে। সেই স্ট্র্যাটেজিটাই আমি যেভাবে ওই সময় পড়াইছিলাম, সেই স্ট্র্যাটেজিটাই তোমাকে শেয়ার করি। 1 নম্বর সলিউশন, মেজার ইওর শু সাইজ। কথাটার মানে কি? কথাটার মানে হইতেছে তোমার পায়ে সেটুসে 16 সাইজের জুতা লাগে। এখন তোমার আম্মা বা তোমার আব্বা তোমার জন্য 15 সাইজের এক জোড়া জুতা কিনে নিয়ে আসলো, তোমার সেটা ছোট হবে। আবার তোমার আম্মা বা আব্বা যদি তোমার জন্য 17 সাইজের একটা জুতা কিনে নিয়ে আসে, সেটাও তুমি পরে হাঁটতে পারবা না, খলখল করবে, পরে যাবা, পিছলা খাবা। তোমার জন্য তোমার পায়ের সাইজ 16, তোমার জন্য জুতাও লাগবে একদম এক্স্যাক্টলি 16। তার মানে আমি তোমাকে কথাটা ঘুরায় পেঁচায় একটু বললাম। কেন বললাম? আমরা কি বা কতটুকু রিভাইজ দিব এইটাই জানি না। সবচেয়ে মারাত্মক সমস্যা অ্যাজ এ ফার্স্ট টাইমার এবং অ্যাজ এ সেকেন্ড টাইমার, আমি 50% সেকেন্ড টাইমারদের মধ্যেও এই টেন্ডেন্সি দেখছি যে যখন তুমি মেডিকেল প্রিপারেশন শুরু করতেছো, তখন আমরা খুব হাইপে শুরু করি, আমাদের মধ্যে একটা জোশ কাজ করে যে পড়ে ফাটায় ফেলাবো। আমরা প্রচুর পরিমাণে পড়ি, ডেইলি এক্সামগুলো আমরা খুব ফাটাই, সব কিছু এক্সট্রা ইনফো, অনুশীলনী কোশ্চেন, গাইডের কোশ্চেন, হাজার হাজার কোশ্চেন সলভ করি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যটা আমরা ভুলে যাই যে আমাকে রিভাইজ দিতে হবে। তার মানে আমার একটা অধ্যায়ের স্টার্টিং পয়েন্ট, খেয়াল করো, স্টার্টিং পয়েন্ট আমি জানি এখান থেকে শুরু করতে হবে একটা রেসের, কিন্তু তুমি যদি রেসের শেষটা না জানো, তুমি সেই রেস তো বারবার দৌড়াইতে পারবা না।
তোমার তো একটা গন্তব্যস্থল লাগবে। তাহলে একটা অধ্যায়ের স্টার্টিং কোথায় আর স্টপ কোথায় এটা আমার জানতে হবে। স্টপের বাইরে আমি যাব না, স্টপের বাইরে আমি পড়বো না, কারণ এখানে তোমার নলেজের ডেপথ কতটুকু কেউ দেখতে চায় নাই, তুমি পরীক্ষায় কত নাম্বার তুলে নিয়ে আসতে পারবা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে আমরা সবার প্রথমে মেডিকেল অ্যাডমিশনের শুরু থেকেই যে জিনিসটা ভুল করি, আমরা প্রচুর পরিমাণে পড়ি, কিন্তু আমরা একটা অধ্যায় যখন রিভিশন ফেজে যাব তখন এই অধ্যায় থেকে কি কি রিভিশন দিব সেই স্ট্র্যাটেজিটা, সেই মাল মশলা ম্যাটেরিয়ালসটা আমরা গুছাই না, সেইভাবে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি না, সেইভাবে আমরা একটা চ্যাপ্টারের বইটা সেভাবে মাথার মধ্যে গুছাই রাখি না যে আচ্ছা ঠিক আছে আমি প্রথমবার তো এটা পড়তেছি কিন্তু রিভিশন দেওয়ার সময় আমি এই টপিকগুলো পড়বো। এই কোশ্চেন নিয়ে তুমি নিজের কাছে করছো? করো নাই। মনে রাখবা এই যে কি এবং কতটুকু রিভাইজ দিব, তুমি প্রথমবার অনেক টাইম পাচ্ছ, একটা অধ্যায় একদিন 2 দিন ধরে পড়তেছো, রিভিশন দেওয়ার সময় একদিনে 4, 5, 6টা অধ্যায় পড়তে হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে কিছু জিনিস তোমাকে স্কিপ করতে হবে, কিছু জিনিস তোমাকে মাস্ট পড়তে হবে। এই স্কিপ আমরা করতে পারি না বলে আমাদের পড়াটা কম্প্যাক্ট হয় না, এবং আমরা তো যাতে বাঙালি, আমাদের মনের মধ্যে একটা খুঁতখুঁতানি স্বভাব থাকে, ইস প্রশ্ন যদি কঠিন এসে যায়, ইস এই অধ্যায় থেকে যদি এরকম কঠিন প্রশ্ন এসে যায়। এর একটা সবচেয়ে বাজে বৈশিষ্ট্য হচ্ছে তুমি কখনোই এই স্টপিং পয়েন্টটা সেট করতে পারবা না। এই মনের মধ্যে খুঁতখুঁতানি স্বভাবটা কে ঢুকাইছে? আমাদের অফলাইন কোচিং গুলা ঢুকাইছে। কারণ কি, এরা বাজে বিলো স্ট্যান্ডার্ড হার্ড কঠিন প্রশ্নে পরীক্ষা নেয়, যার কারণে হাতে গোনা 2-4 জন সুপার হিউম্যান ইন্টেলিজেন্ট পার্সনদের জন্য তো এটা ভালো, কিন্তু মিডিওকর অ্যাভারেজ স্টুডেন্টরা এখানে একটা বাস খাওয়া যায়। ওদের মনের মধ্যে জাগে যে আমি তো এই কোশ্চেনে পারতেছি না, মেডিকেল কোশ্চেনের মধ্যে এরকম হবে কেন? যারা সেকেন্ড টাইমার্স দেখতেছো, এবার কোশ্চেন কি কঠিন হয়েছে? 80টা কোশ্চেন পানির মতো ইজি হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কেউ কোনো সেকেন্ড টাইমার যদি বলে যে এবারে কোশ্চেন কঠিন হয়েছে, ভাই আসসালামু আলাইকুম, তুমি ভাই আর মেডিকেল প্রিপারেশন নিও না। 80টা কোশ্চেন একদম পারার মতো কোশ্চেন, তুমি তারপর চান্স পাও। 80টা তো বাদ দাও, 25টা কোশ্চেন তুমি উঠাও, 75 যদি কেউ পাইতো তাও তো তার চান্স হয়ে যেত, তোমার চান্স হয়ে যেত। সহজ কোশ্চেন হয়েছে না? হয়েছে। মেডিকেলের কোশ্চেনের ধাঁচটাই এরকম, ইনশাল্লাহ এবারও স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তাহলে তোমাকে এই যেই স্টপিং পয়েন্টের বাইরে একটা চ্যাপ্টারের যা কিছু আছে সেটা তোমাকে স্কিপ করতে হবে রিভিশনের সময়। কিভাবে রিভিশন স্কিপ করব? প্রত্যেকটা অধ্যায়ের জন্য এই জন্য একটা পার্সোনালাইজ বিষয় আছে, সেটা হচ্ছে এই যে স্টপিং পয়েন্ট তুমি সেট করবা, এটা হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে। ভাই অ্যানালাইসিসটা সহজে একটু বুঝায় দেন, অ্যানালাইসিসটা আমার বুঝি না। কাহিনী হচ্ছে স্টপিং পয়েন্ট সেট করবো এবং মাস্ট যেগুলি পড়বো সেটা অ্যানালাইসিসের মাধ্যমে সেট করবো। কিভাবে অ্যানালাইসিস করবো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। সেটা হচ্ছে সেট হচ্ছে জীব প্রযুক্তি। এখন জীব প্রযুক্তি সেট হচ্ছে তোমার কাছে ঘন্টা আছে, 1 ঘন্টার মধ্যে তোমার রিভিশন দিতে হবে। কথা বুঝে আসো। এখন তুমি যদি একটা স্টুডেন্ট কি করছে, একটা স্টুডেন্ট সেট হচ্ছে স্টুডেন্ট 1, আচ্ছা স্টুডেন্ট 1 সে কি করছে, ফুল বই হাসান ফুল রিডিং দিছে। খেয়াল করো, হাসান ফুল রিডিং দিছে। আরেকজন হচ্ছে স্টুডেন্ট 2, সে কি করছে, সে উন্মেষের যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, মাস্টার কোশ্চেন ব্যাংকের 1 ঘন্টার যতগুলা অনুশীলনী প্রশ্ন আছে, কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা সলভ করে গেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি জীব প্রযুক্তি থেকে একটা কোশ্চেন আসে, এই স্টুডেন্ট কমন পাবে। কেন? কারণ অ্যানালাইসিস বলতেছে জীব প্রযুক্তি থেকে এক্সট্রা রাইটারের অনুশীলনী বিগত মেডিকেল গুলায় সবচেয়ে বেশি আসছে। যে একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবে, সে কোশ্চেন ব্যাংক নিয়ে বসে, সে মূল বই নিয়ে বসে। আগে সে কোশ্চেন ব্যাংকটার অ্যানালাইসিস করবে যে এখান থেকে কোন জায়গা থেকে বিগত বছর কোশ্চেন আসছে, কোন হট টপিক, কোন লাইন। দেখবা জীব প্রযুক্তির আশেপাশে যেখান থেকে কোশ্চেন আসছে, গত বছর যেখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আশেপাশে ইম্পর্টেন্ট এরিয়া থেকে পরের বছর কোশ্চেন আসছে। তাহলে ও তো পড়ছে হাসান স্যারের বাইরে আজিবুর আছে, আলিম আছে, প্রচুর এক্সট্রা ইনফো আছে জীব প্রযুক্তি অধ্যায়। আমি জীব প্রযুক্তি পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে এই অধ্যায় রিভিশন দেওয়ার টেকনিক হচ্ছে সর্বপ্রথম তোমাকে উন্মেষে মাস্টার কোশ্চেন ব্যাংক ঝাঁঝরা করে ফেলাইতে হবে, এরপরে তুমি আমার ক্লাস করো, এরপরে তুমি বই পড়ো হাসান স্যার। এখন স্টুডেন্ট, এখন তুমি যদি ভাবো যে তাহলে আমি বোধহয় উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সবার প্রথমে বলতেছি না, এই জিনিসটা অ্যানালাইসিস যে তোমাকে উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক বলো, রেটিনা কোশ্চেন ব্যাংক বলো, সাথে অনুশীলনী প্রশ্ন ব্যাংক ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা ফাইট ব্যাক 2.0 সেকেন্ড টাইমারদের একদম শুরু থেকে করায় আসতেছি। এবং কোনো ফার্স্ট টাইমার যদি দেখে থাকো, এটা তোমাকে শুরু থেকেই করতে হবে, মেডিকেল অ্যাডমিশনের শুরু থেকেই করতে হবে। সেট হচ্ছে আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ যে শারীরতত্ত্ব চ্যাপ্টার। এখন শারীরতত্ত্ব চ্যাপ্টার তুমি কিভাবে রিভাইজ দিবা? জীব প্রযুক্তির সময় তো মাস্টার কোশ্চেন ব্যাংক পড়ে গেছে 1 ঘন্টা, এখন শারীরতত্ত্ব তোমাকে বললাম 1 ঘন্টায় তুমি রিভিশন দিবা। তাহলে তোমার কি স্কিপ করতে হবে, কি মাস্ট পড়তে হবে?
মাস্ট আমাকে চিন্তা করতে হবে কি পড়বো, মাস্ট 1 ঘন্টা যেহেতু সময় খুব কম সময়, আমি আমি বিগত বছরের অ্যানালাইসিস করে দেখলাম এখানে দাগানো লাইন থেকে প্রশ্ন আসছে, যে কোনো দাগানো লাইন, উন্মেষের দাগানো লাইন হেফাজত লাগে আমার কাছে, আমি যেভাবে দাগাই দিচ্ছি সেটা বেস্ট। সেই দাগানো লাইনগুলো তুমি যদি 1 ঘন্টা দেখে যেতে পারো, ইনশাল্লাহ উদ্ভিদ সাহিত্য থেকে যদি 100টা কোশ্চেন আসে 100টা কোশ্চেন তুমি কমন পাবা। এই কথাগুলো আমি কিভাবে জানলাম? এই কথাগুলো আমি জানছি অ্যানালাইসিসের মাধ্যমে। কি অ্যানালাইসিস? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কি জিনিস? কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়ে সলভ করে এবং অনুশীলনী কোশ্চেনগুলো দেখে মেইন বইয়ের কোন কোন জায়গা থেকে, আবার কোন কোন অধ্যায়ের এক্সট্রা ইনফো থেকে কিংবা অনুশীলনী থেকে কোশ্চেন আসতেছে, কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসতেছে, কোথা থেকে কোশ্চেন আসতেছে, এটা খুঁজে বের করা। এই অ্যানালাইসিস করলে কি হইতেছে, তুমি মাস্ট যা পাইতেছো, আর হচ্ছে বাকি জিনিসগুলো কি আমি স্কিপ করতে বলছি, স্কিপ। এবং আরেকটা মজার কথা হইতেছে, এই যে আমি তোমাকে বলতেছি যে যখন একটু সময় বেশি পাবা, আমাদের অনুশীলনী কোশ্চেন বার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে অনুশীলনী কোশ্চেনও যখন আমি বলছি সেট হচ্ছে একটা অধ্যায় 150টা কোশ্চেন আছে, সেট হচ্ছে এর মধ্যে আমি তোমাকে বলছি যে ফার্স্ট টাইমে যখন তুমি সলভ করতেছো তুমি দাগায় ফেলো, কোশ্চেন দাগাও, তুমি লাইন যেভাবে দাগাও কোশ্চেনও তোমাকে দাগাও। ধরো এটা 3 নাম্বার কোশ্চেন, তুমি এটা গোল্লা দিলা, বা এটা 4 নাম্বার কোশ্চেন, তুমি একটা টিক দিলা, মানে কি কি টিক দিব বা কিভাবে দাগাবো, এখনো যদি কোনো সেকেন্ড টাইমার্স না করে থাকো ভিডিও দেখার পর থেকে এখন থেকে শুরু করো। সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অ্যাটিপিক্যাল কোশ্চেন বা মেডিকেল আসার মতো, যেটা হাসান স্যার পড়লে তুমি অনেক ভালোভাবে হাসান স্যার পড়ছো, কিন্তু এই এক্সট্রা ইনফরমেশন না পড়লে তুমি পারবা না এই অনুশীলনী কোশ্চেনটা, ওইটা দাগ দিয়ে রাখো। অ্যাটিপিক্যাল কোশ্চেন যেরকম হয় যে এইটা তুমি সলভ না করলে যত বড় মেধাবী তুমি হও না কেন, তুমি বা মুখস্থ না করলে এই কোশ্চেনটা তুমি পারবা না, হাসান স্যারে নাই, সরাসরি কোনো বইতে নাই, ওকে বাট অনুশীলনীতে আছে, কোশ্চেনে আছে এইটা। তাহলে আমরা কি এবং কতটুকু রিভিশন দিব, এই উত্তরটা তুমি যদি জানতে পারো, তোমার প্রধান যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ভাইয়া আমার টাইম ক্ষণেক লাগে, এই টাইমের সমস্যা তোমার কভার হয়ে যাবে এবং সব চ্যাপ্টার তুমি ভালোভাবে রিভাইজ দিতে পারবা। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমার মাইন্ডে, তোমার মাথায় আলাদা একটা ম্যাপ সেট করা আছে যে এই অধ্যায়ের জন্য আমার রিভিশন প্ল্যান এইটা, এই অধ্যায়ের জন্য রিভিশন প্ল্যান এইটা। আমি ইসমাম তোমাকে কখনোই করে দিতে পারবো না। এটা যার উইকনেস, যার স্ট্রং পয়েন্ট যে চ্যাপ্টার, সেটার ভিত্তিতে তোমাকে নিজের একটা রুটিন বানাইতে হবে। এটা আমিও করছিলাম, মনে হয় সব ভুলে গেছি এবং পড়লেও নাম্বার বাড়ছে না। দেখো রিভিশন টেকনিক সলিউশন নাম্বার 2, সেটা হচ্ছে একটা ওয়ান ফর্মুলা দিছি। ওয়ান ফর্মুলা মানে কি? ওয়ান ফর্মুলা মানে একটা প্রধান বই, একটা সাবজেক্ট, একটা দিকে ফোকাস। 3টা কথা বলছি, একটা বই, সাবজেক্ট, একটা দিকে ফোকাস। মানে কি? আমাদের ফাইট ব্যাক 1.0 থেকে মেডিকেলে সেকেন্ড টাইম আবার চান্স পেলো তোমাদের জোহরা আপু, তাই না? ফাইট ব্যাক এখন মেন্টর হিসেবে আছে, এক্সাম পেটে মেন্টর হিসেবে আছে। আচ্ছা, ও ফার্স্ট টাইম একটা ভুল করছিল কি, ও হ্যাভাজার্ড অনেক তথ্য বইয়ের একদিন ছবি দিছে আমাকে, দেখি যে অনেক তথ্য হিজিবিজি করে প্রচুর পরিমাণে তথ্য সে গ্যাদার করছে, বাট সে গোছায় প্রিপারেশন নিতে পারে নাই। কোথায় প্রিপারেশন নিতে পারেনি? সেই বলতেছে যে ভাই আমি শেষের দিকে এসে একবার জোবাইর জিকে পড়ি, একবার মেডি জিকে পড়ি, একবার রেটিনা ডাইজেস্ট পড়ি, মানে আমার কাছে মনে হইতেছে সবই পড়তেছি, এবং যার কারণে তোমার কাছে সব নতুন লাগবেই। কিংবা তুমি বায়োলজির কথাই বলো, আমাদের ওই স্টপিং পয়েন্টটা সেট করার না কারণে তুমি বারবার পড়তে পারো নাই, বারবার না পড়ার কারণে তোমার মনে হবে ভুলে গেছো। আর একটা সমস্যা হইতেছে যে আমাদের একটা কি বলবো ইনডিসিশন বা কনফিউশন মনে হয় যে আমরা বোধহয় এই চ্যাপ্টারটা কিছুদিন না পড়লে ভুলেই গেছি। আসলে না, তোমার ব্রেইনের উপর যখন প্রেসার পড়বে তখন তোমার অটোমেটিক ওই চ্যাপ্টার যদি একবারও পড়ে থাকো 60 to 70% তথ্য তোমার মনে থাকবে যদি ভালো করে পড়ে থাকো। বাকি 30% তোমার রিভিশন দিতে হবে। সো তোমার পড়া মনে আছে এটা ফার্স্টে নিজের বিশ্বাসে আনো, নিজের কনফিডেন্সে আনো, এরপরে তুমি রিভিশন করো যে যতটুকু যেখানে যা প্রয়োজন ওই স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস মোতাবেক। এবং মেডিকেলের কোচিং এর যে অফলাইন কোচিংগুলোর নাম্বার, অফলাইন কোচিংগুলোর এক্সাম কখনোই তোমার মূল মেডিকেল এক্সামকে জাস্টিফাই করে না বা রিপ্রেজেন্ট করে না। ইটস ইউ অ্যান্ড অনলি ইউ। তোমার নাম্বার ফ্ল্যাকচুয়েট করতে পারে, মেডিকেল ফেসটা কখনো একটা সরল রেখা না, তোমার সাইন কার্ভের মতো নাম্বার ফ্ল্যাকচুয়েট করতে পারে, কিন্তু তোমার কনফিডেন্স এবং তোমার হার্ডওয়ার্ক এবং তোমার পড়ালেখা যেন একটা সরল রেখায় চলে। তোমার নাম্বার কমতেছে তারপরে তুমি সরল রেখা, তুমি যেভাবে পড়তেছো সেভাবে পড়তেছো, তোমার নাম্বার বাড়তেছে তুমি সেভাবেই চালায় যাচ্ছ।
ঠিক আছে, নাম্বার বাড়বে কমবে সাইন কার্ভের মতো, কিন্তু তোমার হার্ডওয়ার্ক এবং তোমার পেশেন্স এবং তোমার স্ট্র্যাটেজিক যে ওয়েগুলো তুমি মেন্টালি সেট আপ করে রাখছো নিজের জন্য, ওই 1 ঘন্টা মেডিকেল মূল এক্সামের জন্য, কোনো কোচিং এক্সামের জন্য না, তুমি সেভাবে আগায় যাও। তাহলে এই ওয়ান ফর্মুলাটা খুব কাজে লাগবে। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের জিকে ইংলিশ রিভিশন। জিকে ইংলিশ সব পড়ছি বাট ভুলে গেছি। অফলাইন কোচিং গুলোর সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে জিকে ইংলিশ। সেটা বলো যে পড়ে নাও, কাজ দিয়ে দিবে, তোমরা পড়ে নাও, কিন্তু জিকে ইংলিশ কি পড়বো, কিভাবে পড়বো, কোন বই থেকে কতটুকু পড়বো, এবং আরো সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম কোচিং গুলা জিকে ইংলিশের যাচ্ছে তাই কোচিং মানে কোশ্চেন করে, যাচ্ছে তাই কোশ্চেন করে। তোমার হাজার হাজার ভোকাবুলারি পড়াবে, যে ভোকাবুলারি কোনো মা বাপ নাই, যে ভোকাবুলারি কোনো মা বাপ নাই, কিংবা তোমাকে জিকে পড়াবে খুব বিদঘুটে কোশ্চেন, যেটা জীবনেও মেডিকেলে আসবে না। গত বছর আন্তর্জাতিক নিয়ে যে বাজে রকমের একটা জঘন্য খেলা খেলছে, জঘন্য খেলা হয়েছে, মানে ঘন্টার পর ঘন্টা স্টুডেন্ট নষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক পরে আন্তর্জাতিক থেকে কোশ্চেন আসছে কয়টা, আন্তর্জাতিক থেকে কোশ্চেন আসছে কয়টা, সর্বোচ্চ আসবে 1টা বা 2টা। এর জন্য ঘন্টার পর ঘন্টা ক্লাস করার দরকার নাই, হাজার হাজার কোশ্চেন সলভ করার দরকার নাই, এরকম মোটা মোটা বই তোমার সলভ করার দরকার নাই। কথা বুঝে আসছে? সো আমাদের এই যেই মানে কি বলবো, এটাকে কি বলে, মানে স্ক্যাম গুলা থেকে নিজের বাঁচায় রাখতে হবে। স্ক্যাম গুলা নিজে বুঝতে হবে যে জিকে ইংলিশ তোমার জন্য কেউ না, তোমার জন্য অবশ্যই তোমার নিজেরই পড়তে হবে। এটা ফার্স্টে মাথায় রাখো। এরপরে জিকে ইংলিশের সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে থেকে বেস্ট ভুল হবে, ওয়ান অফ দ্য বেস্ট। মেডিকেলে অনলাইনে অনেক জিকে ভালো কোর্স আছে, ওয়ান অফ দ্য বেস্ট সেটা হচ্ছে আমাদের সিগনেচার ব্যাচ, জিকে ইংলিশ ব্যাচ, যেটা প্রি বুকিং চলতেছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বা হোয়াটসঅ্যাপে করলে জাস্ট একটা মেসেজ করলেই হবে। আমরা জিকে ইংলিশের যেটা প্ল্যানটা ফলো করি সেটা হচ্ছে, দেখো তুমি যখন জিকে ইংলিশটা পড়তেছো, আমরা ফার্স্টে তোমার সিলেবাস শেষ করাই হচ্ছে টপিক ওয়াইজ ছোট ছোট ক্লাস দিয়ে। তো তুমি যখন নিজে নিজে পড়বা, সে টু সে তুমি আমার ব্যাচে ভর্তি নাও, তুমি ভর্তি নাই বা তুমি ভর্তি হওয়ার সেই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা নাই, ভর্তি হলে তো সবচেয়ে ভালো হয়। তাহলে তুমি কিভাবে করবা? প্রথমে টপিকগুলো ছোট ছোট করে সিলেক্ট করে টপিক ওয়াইজ এমন ভাবে পড়বা যেন সেটা খুব কম্প্যাক্ট হয়ে যায়। এর জন্য আসলে একটা গাইডলাইন প্রয়োজন হয়, সব সময় হয়, যে কতটুকু করবা। জিকে বললাম, মেডিকেলে কোশ্চেন ব্যাংক ঘাটলে দেখো, জিকে বলো বা ইংলিশের মাস্টার বই বলো, এই প্রত্যেকটা বই, মাস্টার বই কি চাকরি পরীক্ষার জন্য পড়তেছে, প্রাইমারি চাকরি, বিসিএস চাকরি, ইউনিভার্সিটি এক্সাম, মানবিক, ব্যবসা, মেডিকেল, আরো যাবতীয় যত পরীক্ষা আছে, ব্যাংক জব, সবকিছুর জন্য স্টুডেন্টরা মাস্টার পড়তেছে। কিন্তু মেডিকেলের জন্য মাস্টার কতটুকু পড়া লাগবে সেটাও তো তোমার বুঝার বিষয়, এবং সেটার গাইডলাইনও ইনশাল্লাহ আমরা সব সময় আমাদের ব্যাচে দিয়ে থাকি। ইচ অ্যান্ড এভরি গাইডলাইন, প্রত্যেক সেশনে আমাদের গাইডলাইন হয়, সেখানে আমি 1-to-1 গাইডলাইন দিই। আচ্ছা, মেইন কথা হচ্ছে জিকে ইংলিশটা আমরা কিভাবে পড়বো। ফার্স্ট অফ অল কথা, টপিক ওয়াইজ আমরা ছোট ছোট পড়বো। যখন রিভিশন দিব তখন আমরা দেখবো যে এই একটা চ্যাপ্টারের সে টু সে আমি যখন সলভ করছি, কোশ্চেন তো 100% সলভ, জিকে ইংলিশে তো কোশ্চেন সলভের কোনো বিকল্প নাই। সে টু সে আমি 100টা কোশ্চেন দাগায় রাখছি, এই 100টা কোশ্চেন আমি রিভাইজ দিব, বারবার রিভাইজ দিব। এই 100টা কোশ্চেনে যেই টপিকে, যেই প্রবলেমে বা যেই জায়গায় আমার সমস্যা হইতেছে, সে টু সে তুমি মুক্তিযুদ্ধ রিভিশন দিতেছো, এখন বীর শ্রেষ্ঠ থেকে তোমার প্রশ্ন আসতেছে, বীর শ্রেষ্ঠ থেকে প্রশ্নে তুমি আটকায় যাচ্ছ, তাহলে তুমি এই কোশ্চেনটা রাখো, বিশ্লেষ টপিকটা পড়ো, আবার কোশ্চেন সলভে যাও। আবার যেই টপিকে তুমি কোশ্চেন আটকাচ্ছ না, সেটা তোমার আবার নতুন করে পড়ার কোনো দরকার নাই। আর ইংলিশের বেলায় যেটা হবে সেটা হচ্ছে, ইংলিশের 2টা পার্ট, গ্রামাটিক্যাল পার্ট, ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি আমি সবসময় বলি সেটা হচ্ছে ভোকাব কিভাবে সলভ করবো। ভাই, এই যে এতগুলা সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, রিভিশন কিভাবে দেবো, কিচ্ছু না, জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবা। ভোকাবুলারি কোনো বাপ মা নাই, যার কোনো বাপ মা নাই তার আইডেন্টি নাই। তো তুমি হাজার জিনিস সলভ করেও যা, 100টা জিনিস ইম্পর্টেন্ট সলভ করেও একদম সেই কথা। তাহলে তোমাকে ভোকাবুলারি কিভাবে রিভিশন দেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন কি, মেডিকেল, বিসিএস এবং ডিইউ, এর বাইরে আর কোনো কোশ্চেন যদি তোমার কাছে মনে হয় দাগায় রাখো, সেটা সলভ করো। আর গ্রামার কিভাবে সলভ করবো, দেখো গ্রামার ধরো সে টু সে টেন্স মেডিকেলের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখন টেন্সের মধ্যে আমি যখন প্রথমবার সলভ করছি, আমি ধরো 4টা করে 3-4-12, 5-12 60টা কোশ্চেন আমি দাগায় রাখছি, যে এই 60টা কোশ্চেন আমাকে রিভিশন দেওয়ার সময় আমি রিভাইজ দিব। এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, যে আমি টেন্স পড়লাম, পড়ে যেতেছি, সব কোশ্চেন সলভ করতেছি, মাস্টার সব কোশ্চেন সলভ করতেছি, কিন্তু রিভাইজ দেওয়ার সময় আমি কি করব, যখন টেন্স তো আমি আবার একদম ফার্স্ট ক্লাস রিভাইজ দিতে পারবো না, তাহলে তোমাকে 60টা কোশ্চেন দাগায় ফেলাইতে হবে। আমি যখন টেন্স রিভিশন দেবো, যেই 60টার মধ্যে টেন্সের ইচ অ্যান্ড এভরি রুলের 1টা করে, 2টা করে, 3টা করে এক্সাম্পল, ম্যাক্সিমাম 4টা করে এক্সাম্পল থাকে, তাহলে হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, যখন আমি 60টা কোশ্চেন রিভিশন দিব, আমি পারতেছি, একটা কোশ্চেন হয়তো আটকে গেলাম, সে টু সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি আটকে গেছি, বা সিন্স পরে ব্যবহার নিয়ে আমার একটু কনফিউশন লাগতেছে, সাথে সাথে ওই টপিকটা দেখে নিব। এইভাবে তুমি আবার ফার্স্ট টু লাস্ট রুলস, তারপর প্র্যাকটিস করে তুমি সলভ করতে পারবা না।
এই জিনিসটা আমরা ইনশাল্লাহ জিকে ইংলিশ ব্যাচেও করাবো। প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার সলভ করা যেন তোমাদের একদম ছোটস্থ মুখস্থ করে ফেলান যায়, সেই ব্যবস্থাও আমরা করছি। আর কঠিন জিনিস সহজে কিভাবে তোমাকে মাথার মধ্যে ঢুকানো যায় সেটার জন্য তো আমাদের ক্লাস আছে, লাইভ সলভ ক্লাস আছে। সো দ্যাটস অল অ্যাবাউট রিভিশন প্ল্যান। আশা করি তোমাকে ভালো একটা প্ল্যান দিতে পারছি। এখন দ্য রেস্ট ডিপেন্ডস আপন ইউ, যে তুমি কিভাবে ইউটিলাইজ করবা সুন্দর করে। সামনে অফলাইন যারা মডেল টেস্ট দিবা, সুন্দর একটা রিভিশন স্ট্র্যাটেজি সাজাও, অ্যান্ড অবশ্যই নিজের মতো করে একটা সাজাও। কোচিং তোমাকে ধূপধাপ শেষ করাবে, নট নেসেসারি যে তুমি কোচিং এর সাথেই তোমাকে তাল মিলায় চলতে হবে। তুমি যদি একটু স্লো হও, তুমি স্লোলি আগাও, কোনো সমস্যা নাই। তুমি একটু পিছায়, কোনো পিছায় পড়বা না, সামনে আরো সময় আছে। বেস্ট অফ লাক, টাটা।